প্রাচীনকালে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁ এই মুর্শিদাবাদের স্রষ্টা ছিলেন। সে কথা আমরা ইতিহাসেই পড়েছি। ইতিহাসে পলাশির যুদ্ধের কথাও পড়েছি, নবাব সিরাজদৌল্লার পরাজয়ের কথা, পলাশি যুদ্ধে পরাজয়ের কথাও জেনেছি, এবং ভারতবর্ষ ইংরেজদের পরাধীন হয়ে যায় সেটাও আমরা ইতিহাসে জেনেছি। তাই সেসব নিয়ে আর এখানে আমি আলোচনা করছি না। যে কারণে আজকের এই প্রসঙ্গটা তুললাম, তো তখন থেকে, সেই ছোটোবেলা থেকেই বা ইতিহাস পড়ার পর থেকেই এই মুর্শিদাবাদ নিয়ে একটি বিশেষ আগ্রহ ছিল। মানে এই জেলাটিকে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু ছোট থেকে বড় হয়েছি, সেই ইচ্ছেটা কখনো পূরণ হয়ে ওঠেনি। আজ এতদিন পরে এই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছ, মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যথারীতি ভোরবেলায় বেরিয়ে উঠে পড়েছি ট্রেনে। কলকাতা স্টেশন থেকে 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেসে আমরা উঠে পড়েছি। আর যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি, সেভাবে ঘর থেকে কিছু খেয়েও বেরোতে পারিনি। তো ট্রেনে উঠেই একটু কিছুক্ষণ যাওয়ার পরে ভীষণ পছন্দের আমার খাবার ঝালমুড়ি, সেটা খেয়ে নিলাম। মানে ট্রেনে উঠলেই আমার ঝালমুড়ি খেতে ইচ্ছে করে, জানি না কেন। বাড়িতে যতই বানাই না কেন, ট্রেনের ঝালমুড়ির টেস্ট মানে টেস্টই আলাদা। হয়তো তোমরা অনেকে আমার সাথে একমত হবে। যাই হোক, ঝালমুড়ি খেতে খেতে এই চারপাশে দেখতে দেখতে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ জাংশন। যথারীতি নেমে পড়েছি। আর যেই হোটেলে আমরা থাকবো, সেই হোটেল থেকে একজন এসেছে আমাদের রিসিভ করতে। মানে সেই রকম কথাই হয়েছিল, তাই তো যথারীতি উঠে পড়েছি তার টোটোতেই। যে ছেলেটি আমাদের নিতে এসেছিল, সে ছেলেটি অত্যন্ত মিশুকে এবং বেশ ভালো। ও যখন শহরের ওপর দিয়ে আমরা যাচ্ছি লালবাগের দিকে, ও সব চিনিয়ে দিচ্ছিল, এবং বিভিন্ন মানে কোনটা কেন বিখ্যাত, কোন কোন বিল্ডিং কিসের, মানে প্রাচীনকালের কী হতো এখানে, বেশ বুঝিয়ে দিচ্ছিল। তো শুরু থেকেই যেন ট্রেন থেকে নেমেই যেন আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ শুরু হয়ে গেল। যদিও আমরা যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে, তারপর সেখানে ফ্রেশ হয়ে তারপরেই আমরা বেরোবো। কিন্তু এই দেখো, এই জায়গাটা, এই আস্তাবল, ঐতিহাসিক আস্তাবল মাঠ। তো এটাও বলে দিচ্ছিল যে সেই প্রাচীনকালে রাজা মানে নবাবদের সময় এটাই আস্তাবল ছিল। যাই হোক, যথারীতি আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের হোটেল শাগনিকে। হোটেল শাগনিক আমাদের খুবই ভালো লেগেছে, এবং এখানকার স্টাফদের ব্যবহার এবং রিজনেবল প্রাইসের মধ্যে হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই, এবং যথেষ্ট ক্লিন। এরা কিন্তু আমাদের আমি কিন্তু এটা কোনো পেড প্রমোশন করছি না, কিন্তু যার যে ভালো, তার ভালোটা তো স্বীকার করতেই হয়। যাই হোক, হোটেলে ঢুকে আমরা স্নান সেরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিনে, এবং ওদের সাথে কথা হয়ে গেল, ওরা দুদিন ঘুরে দেখাবে। একটু একটু বার্গেনিং করতে হয়, তবে যাই হোক রিজনেবল প্রাইসের মধ্যেই টোটো করেই ঘুরবো। এবং এখানে অনেকে ঘোড়ার গাড়ি করেও ঘোরে, তো কথা হলো যে টোটো করেই ঘুরবো, হয়তো শেষের দিন একটু ঘোড়ার গাড়িতে একটু ঘুরিয়ে নেবো। তো যাই হোক, প্রথমেই আমরা চলে আসলাম ফুটি মসজিদ। কে যেন বললো, কে বললো নবাব কার জামাতা তৈরি করেছিল, এই দেখো সরফরাজ মসজিদ। যাই হোক, বেশ জায়গাটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু ভাল লাগছে ওঠা যাবে না, না আমারটা হাত দিয়ে চেপে ধরে ও তো জিজ্ঞেস করলাম না ওঠা যায় নাকি। ওঠা যায় আমি তো নামতে পারবো না, উঠলে আবার উঠতে হবে না। বেশ জঙ্গল ভৌতিক একটা ব্যাপার আছে, একটু অন্যরকম। বলা হয় যে এক রাত্রে নাকি মসজিদটা তৈরি হয়েছিল, যে কমপ্লিট হয়নি। স্বাভাবিক এক রাত্রে তো কমপ্লিট হয় না, তো এটাই এখন দ্রষ্টব্য হয়ে গেছে, মসজিদটা ইনকমপ্লিট। ইটগুলো ছোট বেশ পাতলা একদম ইট, কেমন একদম পাতলা, এই যে একদম পাতলা। বেশ সুন্দর জায়গাটা। চলো, এটা দিয়ে আজকে জার্নি শুরু। ইটগুলো দেখো কি ছোট্ট, এখানে মনে হচ্ছে বড়। হ্যাঁ, চুন সুরকি বলতে কি বলে এটাকে? চুন সুরকি গাঁথনি। হ্যাঁ, ইটগুলো খুব ভালো লাগছে দেখতে, একদম সরু জিনিসটা খুব সুন্দর। আমার জায়গাটা খুব ভালো লেগেছে, বেশ একটা নির্জন নিরিবিলি, অনেকটা বড়। দেখি দাঁড়াও, বেশ একটি গ্রামের মধ্যে এই মসজিদটি।
আর গ্রামটা না আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও যতটুকু তোমরা দেখছো তোমাদেরও ভালো লাগবে। আর যারা গেছো ওখানে তারা তো জানোই, বেশ লোকজনের বসতি গ্রাম, তার মাঝে এটা। যাই হোক, এই ফুটি মসজিদ বা ফৌটি মসজিদ দেখে আমরা কাটরা মসজিদে, মুর্শিদ কুলি খাঁই এই কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে মুর্শিদ কুলি খাঁর সমাধিও এখানেই দেয়া হয়। আর এই কাটরা মসজিদ, এটা ছিল একটা মসজিদ তো বটেই, সেই সঙ্গে মাদ্রাসার কমপ্লেক্সও ছিল। তো তিনটে সমন্বয়েই এটার গুরুত্ব রয়েছে ইতিহাসে। তো এবং এরিয়াটা অনেকটাই বড়, তবে দেখতে বেশ ভালো। এটাকে ইতিহাসটা জানলে তো এই অবশ্যই জায়গাটার বিভিন্ন নাম জায়গাগুলো হচ্ছে দেখতে ভালোই লাগে। কাটরা মসজিদ। কাটরা এদিক দিয়ে যাবো নাকি? এই যে কাটরা মসজিদ, এবার আমরা ভেতরে ঢুকছি। তারা এটা কোন জায়গাটার মতো লাগছে এই ভেতরে ঢোকাটা? ওই তো কি ওই সিটি প্যালেস। বুঝতে পারছো না কত সেলুলার জেল, মানে এই খোপড়িটা। এদিকে আছে, এদিক দিয়ে আসো তাহলে, এদিক দিয়ে ঢুকে যাবো। গাইড 50 থেকে 100 থেকে 50 চলে এসেছিল। কত হলে নেবে বলো? গাইড নিলে একটু সুবিধা হয়। আমি তার সাথে গাইড 100 টাকা বলছিল, তারপর 50 টাকা। দেখো লম্বা মানুষের কত অসুবিধা, দেখো। যাই হোক, এই দেখো একটা গুহার মতো। হ্যাঁ, এখানের ইয়েগুলোই ওরকম, পাথরগুলো এরকম ছোট ছোট, মানে ইটগুলো এরকমই। রৌদ্রু যেমনটা ঠান্ডা ভেবেছিলাম, মানে ঠান্ডা ছিল সকালবেলাটা যখন আসলাম কলকাতা থেকে, প্রচণ্ডই ঠান্ডা, কিন্তু এখন খুব গরম। আর এদিকে তো রৌদ্র হবেই। কি সুন্দর জায়গাটা দেখো। তো এটাই হচ্ছে সেই কাটরা মসজিদ। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। পুরো এরিয়াটা একবার দেখো। এটা মসজিদের ভেতরটা, ভেতরে দেখো উপরে কিন্তু ছাদ বা গম্বুজ নেই। কাটরা মসজিদ থেকে বেরিয়েই আমরা চলে আসলাম এই তোপখানায়, জাহান কোষা কামান। জাহান কোষা মানে বিশ্ব ধ্বংসকারী কামান। এটা তৈরি হয়েছিল সম্রাট শাহজাহানের সময়ে। তবে সবথেকে বড় কথা, এটা তৈরি করেছিলেন কিন্তু বাংলার একজন বাঙালি আর কি, তিনি তৈরি করেছিলেন। আর এটা লোহা, তামা, সোনা, রূপা সমস্ত ধাতুর সংমিশ্রণে এটা তৈরি, এবং বিশাল এর ওয়েট এবং বিশাল বড়, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাও মানে সামনে থেকে দেখতে সত্যি এক মানে খুবই ভালো লাগে, ভালোর থেকেও বেশি একটা অন্যরকম একটা অনুভূতি হয় যে এই কামানটা একটা সময় ব্যবহৃত হতো কোনো এক সময় ভারতে। তো এটার সেই একটা ঐতিহাসিক বিশেষত্ব তো রয়েছে। ঢুকে যাবে। কোথায়? ও, বারুদটা সামনে ইয়ে করে এখান থেকে আগুনটা দিয়ে দেবে, বারুদটা চলে যায় নাকি? এটা দিয়ে আগুনটা দিত নাকি? তো বারুদ তো ওদিক দিয়ে বেরিয়ে যাবে, কারণ যেহেতু এই দিকটা বন্ধ, ওদিক দিয়ে বেরোতো। জাহান কোষা কামান দেখে তারপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, তবে ওই হোটেলে, যেই হোটেলে আমরা উঠেছিলাম সেখানে। আর লাঞ্চটা কিন্তু দারুণ ছিল। এই থালি ছিল, কিন্তু বললাম না তোমাদের, রিজনেবল প্রাইসের মধ্যে। এই থালিটা ছিল 90 টাকা, মাছ বাদে। মাছের দামটা আলাদা। ভিডিও করছি 5 মিশালি নাকি? খিদে পেয়ে গেছে, চলে এসেছে, খেয়ে নিই। আমার খিদে পেয়েছে, তোমার পাইনি শুনলাম, কিন্তু আমার পেয়েছে। কারণ আছে তো, টোটোতে লাফালাফি, মানে যে রাস্তা। চলো একটা পেটে দিলাম।
চলো খেয়ে নিই, আমার তো লাগবে না। ভেতরটা ঘুরে টুরে আসলাম, খিদে পেয়েছে, খাবো, খেয়ে দিয়ে আবার ঘুরতে যাবো, তাই তো? ঝুড়ি আলু ভাজা। দুপুরে খাবার সেরে আমরা আবার বেরিয়ে পড়ি সাইট সিন করতে। আর এবার প্রথমেই আমরা আসি আজিমুন্নিসার জীবন্ত সমাধি যেখানে দেয়া হয়েছিল সেখানে। এই তো কবর, এটাই কবর, জীবন্ত সমাধি তো আবার জীবন্ত মেরে ফেলেছিল। তোমার কি অভাব হয়েছে? না অভাব না, তুমি রাস্তায় দেখে তাকে দিতে পারো না তো। ও আমি খুচরো, হ্যাঁ খুচরো করে নেওয়া যেতে পারে। দেখো মাথায় না লাগে। বাবা এখানে সবগুলোই এত নিচু নিচু না, মানে এদিক থেকেও দেখা যায়, ওটাই এদিক থেকেও দেখা যায়। হ্যাঁ গ্রামটা কি সুন্দর না? হ্যাঁ কি সুন্দর জায়গাটা। ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে আসলাম জাফর কবরখানায়। 1000 কত 1100 কবর বললো, পুরোটাই কবরস্থান। মির্জাফর এবং মির্জাফরের পরিবারের প্রায় সকল সদস্যেরই, প্রায় 1100 সদস্যের এখানে সমাধি আছে, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে জাফর কবরস্থান। এই দেখো ওটা ভেঙে গেছে, এই যে ভাঙবেই, বহু পুরোনো সব কবর। বলছে 1000টা কবরস্থান, কিন্তু অ্যাকচুয়ালি 1000 নয়, 1100 বলছে না, 1100। আবার মনে হচ্ছে এটা 1100-র বেশিই হবে। প্রচুর, পুরো জায়গাটা জুড়েই কবরস্থান। কবরস্থান বলতে এখানে সব নবাবের আমলের। এই যে এটা কি বলে, নিমুখারাম দেউরি। ভেতরে বাড়ি, এটাই। ও আচ্ছা, এটাতে মির্জাফর আর কি সিরাজদৌল্লাকে বন্দি করে রেখেছিল। আচ্ছা, এই জন্য এটাকে নিমুখারাম। এই জায়গায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবার টোটোতে উঠে পড়লাম। এবার চারপাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আম বাগান। তো এই আম বাগান পেরিয়ে এবার আমরা যাচ্ছি কাঠগোলার দিকে। কাঠগোলা জায়গাটা খুবই সুন্দর এবং সেটা, তবে এই মাঝে যে বিভিন্ন গ্রামের ভেতর দিয়ে টোটোটা চলছে সেটাও দেখতে বেশ ভালো লাগছে। আর চারপাশে শুধু আম বাগান আর আম বাগান, আর অনেকটা জনবসতি বেশ কম বলেই মনে হচ্ছে। এই সমস্ত জায়গা বা এই গ্রামগুলোর ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল চারিপাশে সবুজ। আর এরপরেই গিয়ে পৌঁছলাম আমরা কাঠগোলাতে, এবং কাঠগোলা জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। সম্মানিতদের অভ্যর্থনা করা হতো সানাই ও নাগরার মধুস্বরে পুষ্প আতর বৃষ্টি করে। বাহ, জায়গাটা খুব সুন্দর তো। বাহ, তো দারুণ লাগছে গো। ফটো তুলো, এরকম করে একটা ফটো তুলো জায়গাটা। চারপাশে আম, মেহগনি আর দেবদারু গাছ। অতিথিরা এলে এখানে তাদের আপ্যায়ন করা হতো, আতিথেয়তা করা হতো, তাই তো? কি না, সানাই বাজিয়ে প্রবেশ পথ। এখানে এখন আমাদের আবার টিকিট করে নিতে হবে। এখানে বাগানের ভেতর আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ। এটা ভালো। এই বাড়িতে প্রবেশের জন্য প্রথমে 40 টাকা করে টিকিট আমরা কেটে নিলাম। তবে 40 টাকা দিয়ে টিকিট কেটে বাড়িতে প্রবেশ করা যায়, কিন্তু পুরো মিউজিয়ামটা দেখার জন্য কিন্তু আবার আলাদা করে টিকিট করতে হয়। মানে নিচতলাটা দেখা যায়, উপরতলা করতে গেলে আবার 20 টাকা করে এক্সট্রা টিকিট কিন্তু কেটে নিতে হয়। গোলবাগ, কাঠগোলা, পাখি আর মাছঘর আছে এখানে। কচ্ছপ আছে। এগুলো যে অস্ট্রেলিয়ান বদ্রি, অস্ট্রেলিয়ান ককটেল। দেখো পাখিটা দেখতে সুন্দর, কাকা ওরা কি সুন্দর পাখিটা, কত বড় পাখিটা।
বড় পাখি। আর এখানে কি সুন্দর ঝর্ণা, বাবা জায়গাটা কৃত্রিম ঝর্ণা। বিভিন্ন ধরনের পাখি, দেশি বিদেশি, বিভিন্ন ধরনের মাছ, খরগোশ, হাঁস, যাই হোক এই সবের মানে এই প্রাণীদের এখানে একটা সংরক্ষণ করে রাখা হয়েছে তাদেরকে। কত ধরনের যে পিটুনিয়া, হলো রাজহাঁস। অনেকদিন পরে দেখলাম রাজহাঁস। যেখানে জল, ঝর্ণা, ফোয়ারা এসব থাকবে সেখানে ছবি তুলবো না তা কি হয়? আগে তাকে তুলিয়ে দিলাম, তাকে বললাম যাও একটু ভিডিও করি, ছবি তুলি। পরে কিন্তু আমারও তুলেছি, তবে এই ব্লগে সেটা দেয়া হলো না। প্যাক প্যাক করতে দেখি। কিরে টানা টানা ঝাপটা একটু, হ্যাঁ ডাক ডাক ডাক, এইদিকে এইদিকে, হ্যাঁ বাহ, এইদিকে এইদিকে তাকা, আয় আয় আয়। উট পাখি, ও উট পাখির ডিম অনেক বড় হয়। কি খাইতে দিয়েছে, কি শাক দিয়েছে যেন একটা, না শাক শুধু না, কি কি দিয়েছে ওরা খুঁটে খুঁটে খাচ্ছে, ডালের মতো কি একটা আছে দানা, আবার শোনে সব কথা। এই সুড়ঙ্গ পথ দিয়ে, ইতিহাসটা পরে বলবো, আপাতত সুড়ঙ্গ পথটা দেখাই। গোলাপের বাগান ইসলিয়ে। একসময় এখানে প্রচুর কালো গোলাপ পাওয়া যেত, তেমনটাই কথিত আছে। আর এটা একদিকে বলা হয় যে প্রচুর কাঠগোলাপ যে গাছ ছিল সেখান থেকে কাঠগোলা নাম হয়েছে, কেউ কেউ বা গোলাপের বাগান, সেই জন্য এই জায়গাটা নাম। তো যাই হোক, এই স্থাপত্যটা তৈরি হয়েছিল 1800 শতক মানে ঊনবিংশ শতাব্দীর দিকে, এবং এটা তৈরি করেছিলেন একজন জৈন ব্যবসায়ী ধনপত সিং এবং লক্ষ্মীপত সিং দুগার। এবং এই ভেতরে মিউজিয়াম রয়েছে এই বিল্ডিংটার ভেতরে, আর সেটা ফরাসি স্থাপত্যের বহু নিদর্শন এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুবই সুন্দর। এখানে প্রবেশ করতে যেই টিকিটটা প্রথমে কাটা হয়েছিল সেটা দিয়ে এখানে ভেতরে সমস্ত কিছু ঘোরা যায়, কিন্তু এরপরে উপরে আর এক তলা আছে, সেটা দেখার জন্য আবার এক্সট্রা করে 20 টাকা টিকিট কাটতে হয়। তবে ভেতরে যেহেতু কোথাও ভিডিও করা বারণ বা ফটো তোলা বারণ, তাই সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে আমরা ছাদে চলে এসেছি, এবার ছাদের ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি। কাঠগোলা, গোলাপ বাগ যেটাই বলা যায়, গোলাপের বাগান যেটাই বলো না কেন, ওপর থেকে নিচেটা দেখাচ্ছি। এই যে অসাধারণ ভিউ। ভেতরের ছবিগুলো তুলতে দেয় না, তাই ভেতরে তো ছবি তুলতে দিচ্ছে না, তাই তোলা হলো না, ভিডিও তোলা হলো না। এই ছাদটা বিশাল বড় ছাদ, তাই এখান থেকে একটু ছবি তুলে নিলাম। এই বিল্ডিংয়ের ওপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম, সামনের দিকে এরকম একটা ঝিল আছে, তো ওঠার সময়ই দেখা যাচ্ছিল, সেটা দেখতেও খুব সুন্দর। আর এই দেখেছিলাম এই যে বড় বড় থামগুলো, এগুলোর মধ্যে সেই ফরাসি কারুকার্যের নিদর্শন রয়েছে। সবাই বোটিং করছে, অনেক কিছু আছে আর কি, একটা জায়গার মধ্যে অনেক কিছু করে দিয়েছে না থেকে। আর এই হচ্ছে মন্দির, জৈন মন্দির। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা গ্রহণযোগ্য নয় বা মোবাইল ছবি তোলা যাবে না, সেই জন্য আর সেই ছবি তোমাদের দেখাতে পারলাম না। তবে মন্দিরের এটা হচ্ছে গেট। আর এই মন্দিরটা, এই জৈন মন্দিরটা অ্যাকচুয়ালি এই কাঠগোলা যে মেন বিল্ডিংটা তোমাদের দেখালাম তার ঠিক পেছন দিকটাতে আছে, অনেকটা জায়গা জুড়ে এই প্যালেসটা রয়েছে। এবার এখান থেকে বেরিয়ে যাবার পালা। আজকের যে ট্যুরগুলো রয়েছে, মানে আজকে যে আমরা সারাদিনে যা যা আমাদেরকে ঘোরাবে, তার মধ্যে এখন একটাই বাকি, এই হচ্ছে নসিপুর রাজবাড়ি। তো আমরা যথারীতি চলে আসলাম নসিপুর রাজবাড়িতে। সব জায়গাতেই এন্ট্রি ফি রয়েছে, অর্থাৎ টিকিট রয়েছে, যথারীতি এখানেও রয়েছে। তো টিকিট কেটে
আমরা এখন প্রবেশ করব রাজপ্রাসাদে, মানে এই নসিপুর রাজবাড়িতে। তো সব জায়গাতে আরেকটা ব্যাপার রয়েছে যে গাইড রয়েছে, যারা ইতিহাস জানো তারা তো জানে। আবার গাইড নিলে অনেকের সুবিধা হয়, যে কোনো ভ্রমণে গাইডের ভূমিকাটা আলাদা থাকে। তো আমরা কিন্তু আলাদা করে কোথাও গাইড নিইনি, কারণ প্রত্যেকটা জায়গাতেই দেখছি যে নিজেরাও বেশ ভালো মতোই ঘোরা যায়, আর ওখানে সব কিছু লেখাই থাকে, পড়ে নিলে আর একটু ইতিহাসটা জানা থাকলে, আর এখন তো ইতিহাস গুগলেই জানা যায়। যাই হোক, সবটাই তার তোমাদের নিজস্ব ব্যাপার, যে যেমন করে ঘুরতে ভালোবাসো। তবে গাইড নিলেই ঘুরতে ভালো লাগে, কিন্তু খুব ফাস্ট ঘুরতে হয়, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব চটজলদি চলে যায়। তো নিজেরা ঘুরলে কিন্তু সেই মজাটা রয়েছে, একটু সময় নিয়ে, অনেকক্ষণ সময় নিয়ে সুন্দর করে কোন দিক দিয়ে বেরোবে? জিনিসটাকে উপভোগ করা যায়। এইগুলো এটাই লাইব্রেরি। আমরা এখন নসিপুর রাজবাড়িতে। এখানে বেশ একটু লোকজন কম আছে, আর একটা গম্ভীর গম্ভীর ভাব, মানে কি বলবো, মানে সেই গুপ্ত ঘরঠরগুলো থাকে না, অনেকটা সেরকম ব্যাপার। গাইড নিতে বলেছিল, আমরা গাইড নিইনি। গাইড নিলে খুব তাড়াহুড়ো হয়। ঠিক আছে, আর নিজেদের মতো করে ধীরে সুস্থে ঘোরা যায়। তো এইটাই মন্দির, এই যে মন্দির, ওই যে মন্দির, ওই যে নবদুর্গা মা, জয় দুর্গা ও নবদুর্গা মন্দির। তো একটু কেমন লাগছে, একটু মানে একদম লোকজন নেই, একটু নিস্তব্ধ টাইপের। মেজ মন্দির, কি এটা? মেজ মন্দির। এইগুলোর মধ্যে ওই মন্দির চত্বর। গুমট ব্যাপার একটা, ভয় ব্যাপার একটা। এই যে ঠাকুর, এই নসিপুর রাজবাড়ির ভেতরটা এই হচ্ছে মূল মন্দির, আর চারপাশে এরকম সমস্ত দেবদেবীর মন্দির রয়েছে। কিন্তু টিকিট নিচ্ছে, রক্ষণাবেক্ষণ নেই, সব নোংরা হয়ে পড়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। এটা খুব খারাপ লাগছে। সমস্ত এই যে রক্ষণাবেক্ষণ নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, তাহলে টিকিটগুলো কেন নেয় জানি না। এই যে ওই দিক থেকে ঘুরে সমস্ত ঘুরে দিয়ে এলাম, সমস্ত ঘুরে এখন আবার ওপরের দিকে যাব। বিশাল বড় এরিয়াটা, পুরোটা এইভাবে ঘুরে এসেছি। এই যে সংকটমোচন ভগবান, ভীষণ অপরিষ্কার, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা নয়। মন্দির চত্বরটা নোংরা হয়ে আছে। রাজা উদমন্ত সিং দ্বারা নির্মিত এই মন্দির 1793 খ্রিস্টাব্দে। ওপরে সব রাজা, তারপরে ইংরেজদের সব ইয়ে। তখন তো অলরেডি সময়টা যখন এই মন্দির স্থাপিত হয়, তখন তো অর্থাৎ ইংরেজ শাসন শুরু হয়ে গেছিল। ইংরেজ মানে পরাধীন ছিল, ভারতবর্ষ পরাধীন হয়ে গেছে। 1793 এটা স্থাপিত মন্দিরটা, আর পরাধীন হয়েছে 1757। বেশ অনেকটা জায়গা জুড়েই নসিপুর রাজবাড়ি, ভেতরটাও বেশ এমনি ভাল লাগছিল, কিন্তু কোনো রক্ষণাবেক্ষণ নেই, কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, এটাই যা একটু খারাপ লাগছে। যেহেতু সব জায়গাতে টিকিট নেওয়া হচ্ছে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন কেন করে না জানি না। প্রায় তোমাদের তো ভিডিওতে দেখাতে পারলাম না, মানে ধুলো জমে গেছে, সব বিভিন্ন পুরনো দিনের যে জিনিসগুলো রয়েছে, আসবাবপত্র থেকে শুরু করে সব তো ধুলো রয়ে গেছে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম এটাই শেষ, কিন্তু তারপরে আমাদের যে ঘোরাচ্ছে ওই বললো যে চলুন আরেকটা জায়গায়
ঘাসিটি বেগমের গুপ্ত ঘর আছে। তো ভাবলাম ঠিক আছে চলো দেখে আসি। তো যথারীতি সন্ধ্যা নেমে গেছে, আর যেই সন্ধ্যা হয়েছে অমনি কিন্তু ঠান্ডাও বেশ লাগছে। তাই এই মসজিদের পাশেই রয়েছে ঘাসিটি বেগমের গুপ্ত ঘর। আর মসজিদের ওই পাশে হচ্ছে ঘসিটি বেগমের গুপ্তঘর, কিন্তু মসজিদে এখন ঢুকতে দেবে না, সন্ধ্যাও হয়ে গেছে। আর এমনি এই গুপ্তঘরেও ঢোকার ব্যবস্থা নেই আর কি, থাকে না জায়গাটা ঐতিহাসিক জায়গা দেখার জন্য, এই আর কি। প্রচণ্ড অন্ধকার, আমি ভিডিও করছি। এইটাই গুপ্তঘর, ঠিক আছে, এই হচ্ছে গুপ্তঘর। কোনো ঢোকা, ওই ভদ্রমহিলা বললেন কোনো ঢোকা মানে ভেতরে ঢুকতে দেবে তা নয়, মানে তো গুপ্তঘর এরকম আর কি। এটাই গুপ্তঘর, এই যে মানে দরজা ঠরজা কিছু নেই বোধ হয়, মানে তাহলে গুপ্তঘর ভেতর দিয়ে আছে, কোনো তো দরজা ফরজা দেখি না। এই যে এইদিকে নেই, বললো যে আমাকে বললো যে ওইটাই ছিল বোধহয়, বন্ধ করে দিয়েছে। এই যে দিনের বেলা হলে বোঝা যেত। হ্যাঁ, ওয়াল চড়া না, এইটা একটা সুড়ঙ্গ ছিল মনে হয়। আজকে সারাদিনের যে আমাদের ট্যুর ছিল, যা ঘোরানোর কথা ছিল, প্রায় সব জায়গায় আমরা ঘুরে নিয়েছি এবং এই জায়গাটাতেও দেখা হয়ে গেল। বিশেষভাবে দেখার কিছু নেই, গুপ্তঘর কথাটার সাথেই তো মানে উচ্চারণ বা নামের সাথেই তো বোঝা যায়। তো যাই হোক, তবু ওই ঐতিহাসিক জায়গা বলে ব্যাপার, ঐতিহাসিক একটা স্থান, তার তো একটা গুরুত্ব থাকে, তাই এসে দেখে গেলাম। এবার এই জায়গাটা বেশ জনবহুল, আর মূল মুর্শিদাবাদের যে লালবাগ যেটা, সেখান থেকে এই জায়গাটা একটু ভেতরে। তো ঘুরে এবার আমাদের আবার ফেরার পালা, হোটেলে ফেরার পালা। তোমরা হয়তো ভাবছো মুর্শিদাবাদের মূল যে হাজারদুয়ারি সেটাই তো দেখালাম না। না, দেখাবো, ওটা আসছে নেক্সট ব্লগে। হাজারদুয়ারি, কীর্তিশ্বরে মায়ের মন্দির। আজ এই পর্যন্ত, ভালো থেকো তোমরা, দেখা হবে নেক্সট ব্লগে।